অনেক দিন আগে আমি একটা হেলথ চেক আপ করিয়েছিলাম, তাতে সব রিপোর্টই মোটামুটি ঠিক ছিল, কিন্তু ইউরিক অ্যাসিডটা একটু হাই ছিল। সেই ইউরিক অ্যাসিড দেখার পরে আমাকে ডাক্তারবাবু একটু ওষুধ খেতে বলেছিলেন। আমি 1 মাস খেয়েছিলাম, 1 মাস খেয়ে তারপরে আর খাইনি। এরকম অনেক পেশেন্ট আমাদের কাছে আউটডোরে আসেন। নমস্কার, আমি ডক্টর স্বস্তিক পুরকায়েত, আমি একজন কনসালটেন্ট নেফ্রোলজিস্ট। আজ আমাদের ডিসকাশনের টপিক হলো ইউরিক অ্যাসিড এবং কিডনির কি সম্পর্ক। দেখুন, ইউরিক অ্যাসিড হাই থাকার কারণে অনেক সময় সেখান থেকে জয়েন্টের প্রবলেম হতে পারে এবং তার থেকেও বেশি প্রবলেম যেটা হতে পারে কিডনির প্রবলেম হতে পারে। আবার উল্টোটাও কিন্তু সত্যি, জানেন তো, কিডনির প্রবলেমের জন্য কিন্তু অনেক মানুষের ইউরিক অ্যাসিড হাই থাকে। ইউরিক অ্যাসিড হাই থাকার মূলত দুটো কারণ। একটা হচ্ছে ওভার প্রোডাকশন, আমাদের শরীরের মধ্যে বেশি পরিমাণে তৈরি হচ্ছে। হয়তো আমরা ডায়েটের মধ্যে বেশি প্রোটিন খাচ্ছি, কেননা প্রোটিন থেকেই আলটিমেটলি ইউরিক অ্যাসিড তৈরি হয়। প্রোটিন ক্যাটাবলিজম হতে হতে ইউরিক অ্যাসিড তৈরি হয়। এছাড়াও হয়তো আমরা কোনো রকমের অ্যালকোহল জাতীয় জিনিস ইনটেক করছি, তার কারণে ইউরিক অ্যাসিডের শরীরে বেশি হতে পারে। তো যদি ওভার প্রোডাকশানের ব্যাপারটা আমরা বাদ দিই, এমন কিছু আপনি খাচ্ছেন না যেখান থেকে ইউরিক অ্যাসিড তৈরি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনি জানেন কি যে কিডনির প্রবলেমের কারণেও কিন্তু ইউরিক অ্যাসিড আমাদের শরীরে বেশি থাকতে পারে। এটাকে আমরা বলি যে লেস এক্সক্রিশন, মানে আইদার আপনার শরীরে ইউরিক অ্যাসিড ওভার প্রডিউস হচ্ছে দ্যান এক্সপেক্টেড, অথবা লেস ক্লিয়ার হচ্ছে দ্যান এক্সপেক্টেড। এই দুটো কারণেই কিন্তু আমাদের শরীরে ইউরিক অ্যাসিড অ্যাকুমুলেট হতে পারে। আসুন জেনে নিই যে ইউরিক অ্যাসিড কোন রেঞ্জকে আমরা নর্মাল ধরবো। ইউজুয়ালি বলা হয় যে ছেলেদের ক্ষেত্রে 7-এর নিচে এবং মেয়েদের ক্ষেত্রে 6-এর নিচে ইউরিক অ্যাসিড থাকা উচিত। তার থেকে বেশি হলে ইউজুয়ালি আমাদের ইউরিক অ্যাসিডের ওষুধ খেতে হয়। এবার যদি বলেন যে আমি ইউরিক অ্যাসিডের ওষুধ খাবো না, কি হবে? দেখুন, ইমিডিয়েটলি আপনার কোনো প্রবলেম হবে না। ইউরিক অ্যাসিড ক্রনিক্যালি আমাদের ভেসেলসে, ভাস্কুলার এন্ডোথেলিয়ামে ডিপোজিট হতে পারে, অথবা কিডনির টিউবুলার সিস্টেমে গিয়ে ডিপোজিট হতে পারে। আইদার আপনার ভাস্কুলার এন্ডোথেলিয়ামে অথবা কিডনির টিউবুলার সিস্টেমে গিয়ে ডিপোজিট হতে পারে। অর্থাৎ আপনার এখান থেকে ভাস্কুলোপ্যাথি অথবা ইউরিক অ্যাসিড নেফ্রোপ্যাথি বা ইউরিক অ্যাসিড অনেক ক্ষেত্রে স্টোনে রূপান্তরিত হতে পারে। তো সুতরাং এই আমাদের ভেসেলস, ব্লাড ভেসেলস, কিডনি এবং গাঁটের মধ্যেও যখন ডিপোজিট হয়, সেটাকে আমরা আর্থ্রাইটিস বলি। এটাও দুরকম ভাগে ভাগ করা যায়। অ্যাকিউট অনেকের ক্ষেত্রে হতে পারে, আবার ক্রনিক অনেকের ক্ষেত্রে হতে পারে। তো যাই হোক, এই মোটামুটি কিডনি বলুন বা ভেসেলস বলুন, আমাদের ব্লাড ভেসেলস বলুন, বা আমাদের যে গাঁট আছে, জয়েন্ট, এই জয়েন্টগুলোকেও ভালো রাখার জন্য ইউরিক অ্যাসিড কিন্তু এই যে নর্মাল রেঞ্জের মধ্যে রাখা উচিত। ইমিডিয়েটলি আপনার কোনো প্রবলেম হবে না, কিন্তু ক্রনিক্যালি শরীরে ইউরিক অ্যাসিড বেশি থাকতে থাকতে কিন্তু এই জায়গাগুলো প্রবলেম হতে পারে। দেখুন, গাঁটের প্রবলেমটা নিয়েও আমি একটুখানি আলোচনা করব, কেননা আমাদের যে সমস্ত কিডনি পেশেন্টরা দেখান তাদের অনেকেরই কিন্তু একটা ক্রনিক আর্থ্রাইটিস বা আর্থ্রোপ্যাথি থাকে। দেখুন, ইউরিক অ্যাসিড ইউজুয়ালি ফার্স্ট যে অ্যাকিউট গাউটি আর্থ্রাইটিস করে, সেটা কিন্তু ফার্স্ট মেটাটার্সোফ্যালাঞ্জিয়াল জয়েন্ট, অর্থাৎ আমাদের বুড়ো আঙুলে, পায়ের বুড়ো আঙুলের যে বড় গাঁটটা থাকে, সেটাই কিন্তু কমনলি অ্যাফেক্টেড হয় এবং সেটাতে প্রচণ্ড ব্যথা হয়। একটা অ্যাকিউট সাডেনলি দেখলেন একটা আপনার প্রচণ্ড ব্যথা হচ্ছে, এটা অ্যাকিউট প্রেজেন্টেশন। সবাই যে এরকম হবে তা নয়, কিছু কিছু ক্ষেত্রে, অনেক ক্ষেত্রেই কিন্তু ক্রনিক ডিপোজিশন হতে হতে একটা ক্রনিক ব্যথাতে রূপান্তরিত হয়। তো সুতরাং এই ক্রনিক আর্থ্রাইটিস বা অ্যাকিউট আর্থ্রাইটিস বা এই যে আমরা এতক্ষণ কথা বললাম যে কিডনির সমস্যাও হতে পারে, তো এইগুলো থেকে যাতে আমাদের ভবিষ্যৎ জীবনটা আমরা ভালো রাখতে পারি, এই সমস্ত প্রবলেমে যাতে আমাদের ভুগতে না হয়, সেই জন্য সময় থাকতেই আমাদের ইউরিক অ্যাসিডের ওষুধ খাওয়া উচিত এবং এটা ক্রনিক্যালি খাওয়া উচিত। যদি কারোর নর্মাল রেঞ্জের নিচে নেমে যায়, তখন সেক্ষেত্রে ডোজ হয়তো একটু কমিয়ে দিতে পারি বা কোনো কোনো ক্ষেত্রে অফ করতে পারি, কিন্তু সেটা অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া করবেন না। এবার লাস্ট ব্যাপারটায় আসে যে কী কী খাওয়া আমাদের বর্জন করতে হবে যদি আমাদের ইউরিক অ্যাসিড হাই থাকে। নাম্বার 1 হচ্ছে প্রোটিন রিচ খাবার, মাটন, সি ফুড। 2 নম্বর হচ্ছে কোনো কোলা ড্রিঙ্ক, মানে সফট ড্রিঙ্কস যেগুলো আমরা খাই। এছাড়াও অনেক ফ্রুট জুসে যে ফ্রুক্টোজ থাকে, সেটাও কিন্তু আমাদের শরীরে ইউরিক অ্যাসিডে কনভার্ট হয়। তো সুতরাং আমরা যদি খেতে চাই ফ্রুট, তাহলে আমাদের হোল ফ্রুট খাওয়াটাই উচিত। ফ্রুট জুস খাওয়া ইউজুয়ালি উচিত নয়, যদিও আমাদের কিডনি পেশেন্টদের ক্ষেত্রে আমরা ফ্রুট জুস তো অ্যাভয়েড করতেই বলি। আর 3 নম্বর হচ্ছে হার্ড ড্রিঙ্কস, মানে অ্যালকোহলও কিন্তু ইউরিক অ্যাসিডে টার্ন করে। সুতরাং এই 3-4টে জিনিস থেকে আমাদের কিন্তু অ্যাভয়েড করতে হবে। এছাড়া অনেকের
অনেক রকম কোশ্চেন্স থাকে। অনেকে বলেন যে দানা জাতীয় খাবার খেলে বা ডাল খেলে ইউরিক অ্যাসিড বাড়ে। দেখুন, সমস্ত কিছুতেই যাতেই প্রোটিন আছে না কেন, সেখান থেকে ইউরিক অ্যাসিড তৈরি হয়, কিন্তু প্ল্যান্ট যে সমস্ত সোর্স আছে সেগুলো কিন্তু ইউরিক অ্যাসিডের অতটা বড় সোর্স নয়। মেনলি অ্যানিম্যাল প্রোটিন থেকেই কিন্তু আমাদের ইউরিক অ্যাসিড শরীরে তৈরি হয়। আশা করি ভিডিওটি আপনাদের জন্য ইনফরমেটিভ লাগলো। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার।